প্রধানমন্ত্রী ইলেক্ট তারেক রহমান তিনি আগামীকাল পদে দায়িত্ব নেবেন, আগামীকাল শপথ নেবেন আমরা সবাই আশা করছে। এবং বিষয়টি নিয়ে তার সামনে যে চ্যালেঞ্জ গুলো আছে, যে বিষয়গুলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য বা নতুন প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জিং, সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। পাশাপাশি অনেকদিন পরে অনেক প্রত্যাশার জায়গায় সেনাবাহিনীর এক ভূমিকা আমরা দেখলাম, সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আজকে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, আমার অনুষ্ঠানের নিয়মিত আলোচক মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, যে বিষয়টি বলছিলাম যে সুমন ভাই, ধরেন আমরা তো এই 5ই আগস্টের পর থেকে ধরেন এই পর্যন্ত 5ই আগস্ট নির্বাচনের আগ পর্যন্ত বারবার কিন্তু সেনাবাহিনীর প্রত্যাশিত ভূমিকাটা আমরা চেয়েছিলাম। সেই ভূমিকার বেশ কিছুটা আমরা দেখেছি নির্বাচনের সময়টায়, যে ধরেন আইন শৃঙ্খলা রক্ষা করা বা সবকিছু মিলিয়ে আমাদের ধারণা বা আমাদের বক্তব্যগুলো সঠিক যে সেনাবাহিনী যদি অ্যাক্টিভ হতো তাহলে ধরেন এই যে এত মব সন্ত্রাস বলেন, এত দখল বলেন, এত চাঁদাবাজি বলেন, যেসব ঘটনাগুলো ঘটছে এগুলো কিছুই ঘটতো না। তো প্রায় 6 মাস, কি বলবো, প্রায় ইউনিট সরকার দায়িত্ব নেওয়ার 3 মাসের মাথায় তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে। তো সেই জায়গাটায় আগের ভূমিকা, সর্বশেষ ভূমিকা সব মিলায় আপনি কিভাবে দেখেন? কারণ সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এটি না থাকলে সুষ্ঠু নির্বাচন হতো কিনা আমাদের সন্দেহ আছে। কি বলেন সুমন ভাই? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। এবং আপনার বক্তব্য শুরু করার আগে আমি একটু দর্শকদের জাস্ট রিকল করানোর জন্য মনে করাই দিতে চাই, একটু দেখাতে চাই। এখানে ওনার সাথে বাদে আর যারা আছেন তারা যদি 10 সেকেন্ডের মধ্যে এলাকা ত্যাগ না করেন আমি আপনাদেরকে অ্যারেস্ট করব। এবং ধরেন যে প্রতিটা জায়গায় সেনাবাহিনীর যেই ইতিবাচক ভূমিকা ছিল, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ধরেন সেনাবাহিনী তো চাইলে ধরেন 5ই আগস্টের পর থেকে যে সিচুয়েশন, অবশ্যই প্রথম দিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ পুলিশও পালাই গেছিল, সেই জায়গাটা সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখলাম যে পুরো বাংলাদেশ জুড়ে যা যা হচ্ছিল, যেখানে যেখানে যা হচ্ছিল, সেনাবাহিনীর এক ধরনের নিষ্ক্রিয়তা ছিল বা ধরেন এক ধরনের ওভারলুক করার বিষয়টা কাজ করছিল। তো সেই জায়গাটায় ইলেকশনে তাদের যে ভূমিকা, তাদের যে কঠোর অবস্থান, এটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তো এই ভূমিকাটা কিভাবে দেখছেন আপনি? এবং এর আগের যে ভূমিকাটা, তো খুবই ইন্টারেস্টিং ফানি পানিশমেন্ট, মানে তেমন কোনো শক্তি প্রয়োগও কিন্তু হয় নাই। খুবই মনে হয়েছে যেন সেনাবাহিনী মারতে চাচ্ছে না, জাস্ট এক ধরনের ইয়ে করতে চাচ্ছে। তো আপনার কাছ থেকে শুনি। জি, আমি আপনার যে হেডিং আছে প্রত্যাশিত ভূমিকায় সেনাবাহিনী, সেটার সাথে এগ্রি করছি এবং সেই ভূমিকাটার আমি অবশ্যই প্রশংসা করব। বাংলাদেশের জনগণ সবাই প্রশংসা করছে। ওভারলি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, শুধু নির্বাচনের দিন না, নির্বাচনের দিনে সেনাবাহিনীর অবশ্যই একটা পারফরমেন্স থাকে, তার বাদে এটা হচ্ছে নির্বাচন দেখেন সেক্ষেত্রে সন্ত্রাস বিরোধী, তারপরে অস্ত্র উদ্ধার অভিযান এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে একটা কঠোর যে অবস্থান, সেটা কিন্তু ইউজুয়ালি যারা একটা নির্বাচনে অশুভ প্রভাব বিস্তার করতে যায় তাদের জন্য একটা মেসেজ চলে যায়। ধরেন 100 জন আছে লোক যারা এই ভোট করতে যাবে, আপনি সেই 100 জনকে রিচ করতে পারবেন না। তারা ইউজুয়ালি পালা থাকে, এক গ্রামের লোক আরেক গ্রামে গিয়ে থাকে, এক শহরের লোক আরেক শহরে থাকে নির্বাচনের দিন সকাল পর্যন্ত। তো তাদেরকে বাড়ি বাড়ি ঘুরে পাওয়া যায় না। বাট আপনি যে বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের খোঁজ খবর এবং তারা কি করতে পারে সেই জিনিসটাতে যে আপনি ওয়াকিবহাল এবং সেটা প্রতিরোধ করবার জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন, সেই মেসেজটা তাদের কাছে দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল। এবং আমার যতটুকু বিশ্বাস, শুধু সেনাবাহিনী না, সেনাবাহিনীর সাথে অন্যান্য যে বাহিনী আছে তারা সেই জায়গাটাতে চমৎকার ভাবে
একটা দায়িত্ব পালন করেছেন, যেটা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হয়েছে। এবং এটা যদি আপনি যেই মানে প্রেরিয়ডটা দিচ্ছেন যে আমাদের ভক্ত ছিল 5ই আগস্টের পরে তারা একই জিনিস করবে, তাহলে এত কষ্ট এখন লাগতো না। আমাদের অবশ্যই প্রত্যাশা ছিল, এবং আমার মনে হয় আপনি বিভিন্ন বক্তাকে আপনার এই অনুষ্ঠানে এনে এই জিনিসটা বারবার একো করেছেন যে জাতির একটা প্রত্যাশা অনুযায়ী তাদের ভূমিকাটা এখনো আশানুরূপ না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার 15 মাস, সেটা মোর দ্যান এনাফ ছিল। এখন একটা জিনিস আমাদেরকে স্বীকার করতে হবে যে 5ই আগস্ট পরবর্তী শুধু 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত যে ভ্যাকিউম ছিল, যে পাওয়ারে কে আছে, দেশটা কে চালাবে, কারা চালাচ্ছে, একটা নবক্রেসির ধোয়া তোলা হচ্ছিল, সেই জায়গাটাতে সবাই কনফিউজ ছিল, সেটা আমরা স্বীকার করব। বাট যখন প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু সরকার এবং সেনাবাহিনী তারা মিলে একটা জায়গায় আসে এবং তারা ঠিক করে যে কোন কোন জায়গাতে তাদের প্রায়োরিটি দেওয়া হবে। সেই জায়গাতে আমার মনে হয় যে সমস্যা হচ্ছে, প্রথম কথা, সেনাবাহিনী কি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? তা তো না। সেনাবাহিনী হচ্ছে দেশ রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং প্রয়োজনে যুদ্ধ করবার জন্য। এখন আমাদের প্রত্যাশার যে জায়গা, বিকজ সিচুয়েশনটা এমন ছিল, দেশের পুলিশ যারা গুম খুন আমাদের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়, শুটিং প্র্যাকটিস করছে কোনো দয়া না ছাড়া, সেই ধরনের একটা পুলিশের অর্ধেকের বেশি ভেঙে গেছে। এলাকাতে যে পলিটিশিয়ান অ্যাকচুয়ালি এলাকার জনগণকে শান্ত রাখে, সেক্ষেত্রে আওয়ামী লীগের বেশিরভাগ ভেঙে গেছে বা পাওয়া যাচ্ছে। সেই অবস্থায় সামান্য পুলিশ যাদের উপরে আস্থা রাখা যায় বা একই সাথে মনিটরিং করে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, সেই দায়িত্ব সেনাবাহিনীর উপর এসে পড়ে। মানে তার যে কাজটা লোকে বলতে পারে যে 1/11 সময় তো করছিল বা অন্যান্য সময় তো এমন জিনিসগুলো হয়েছিল, বাট সেটা তার বেসিক কাজ নয়। এবং সেটার জন্য যেটা দরকার, ফ্লো অফ ইন্টেলিজেন্স। মনে রাখবেন, আমাদের ডিজিএফআই, এনএসআই, তাদের কাছে আমাদের দেশের অপরাধী বা অপরাধ কারা করে সেটার যে ডেটা আছে তার 1000 গুণ বেশি, এবং আপডেটেড ডেটা প্রত্যেকটা থানা এলাকায় এসবি কাছে থাকে। তো সেই ডেটার ফ্লোটা কিন্তু ছিল না। সেই অবস্থায় তখন আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে আপনারা পুলিশের মধ্যে থেকে যে যে ডেটা আছে সেটা ব্যবহার করে আপনারা বেসিক আইন শৃঙ্খলা রক্ষার বাদে যেটা করেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে বা করবার ভয় আছে যাদের থেকে, তাদেরকে ইমিডিয়েটলি কোনো পার্টি লাইন না, কোনো পার্টি ট্যাগ দেখবার দরকার নেই, সেটা দেখেন। তো আইন শৃঙ্খলা রক্ষার যে কাজ তাদের না, সেটা তাদেরকে করতে হচ্ছে। তারপর যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার অনুযায়ী 3 মাস পর, 2.5 মাস পর থেকে তাদেরকে আসতে হলো, তখন যে জিনিসটা দেখা গেল যে একটা ডিলেমা, যে তার আগে শুধু তার আগের 15 বছর না, ইমিডিয়েট যে 3টা সপ্তাহ যেখানে জনগণের উপরে নির্বিচারে গুলি চালানো হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কিছু ক্ষেত্রে সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর উপরে দোষ আসছে, এখন সেখানে তারা কতটুকু হার্ড বা কতটুকু সফট যাবে, দেশের মানুষের মনে তখন কিন্তু একটা দগ্ধতার ক্ষত রয়ে গেছে যে আমার ভাইকে, আমার বোনকে তোমরা মারছো, তোমরা পঙ্গু করে দিচ্ছ আমাদের হাজার হাজার ভাই বোনকে। সেই অবস্থায় কি মিলিটারি আপার হাই হ্যান্ডেডনেস দেখাবে? না, আমি কনফিউশনটা হওয়ার কথা ছিল, বিকজ আপনার জনগণের বিরুদ্ধে আপনাকে কোনো কিছু করতে বলা হয় নাই। আপনাকে বলা হয়েছে সন্ত্রাসী এবং যারা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটাতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনাকে তো জনগণের বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে দাঁড়াতে বলা হয় নাই। আমার মনে হয় সেনাবাহিনীর এখানে যে কনফিউশন ছিল সেটা অবশ্যই একটা ভুল পথে, সেটা ভুল সিদ্ধান্ত ছিল। আপনি দেশের কোনো মানুষ বলে নাই যে আপনি সন্ত্রাস দমন করবেন না, বরঞ্চ সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন নেন, জনগণের বিরুদ্ধে যাবেন না, সেটা আমরাও বলছিলাম। বিশেষ করে আপনি বলেন আমাদের এই জি শুনলে আমি কিছু বাধা অবশ্যই থাকে। দেখেন, শুনলে আপনার নেটের সমস্যা হচ্ছে। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, মেবি আমার ইন্টারনেটের সমস্যা,
যে আপনার ইন্টারনেটের সমস্যা হচ্ছে এবং আমি যেটা বলতে চাচ্ছি যে সেনাবাহিনী এক ধরনের নিষ্ক্রিয়তা ছিল, যে জায়গাতে আমরা বারবার নক করার চেষ্টা করছি, যে মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে ভূমিকা সেনাবাহিনী থাকার কথা ছিল, নট লাইকলি যে আপনি গুলি করে মারবেন, নট লাইকলি যে আপনি ধরেন নির্বাচন নিয়ন্ত্রণ করার জন্য কি সেনাবাহিনী ওরকম করে গুলি করতে হয়েছে, না ওরকম কোনো ভারী অস্ত্র ব্যবহার করতে হয়েছে, কিছুই করতে হয়নি। অর্থাৎ মানে জেনারেল আজিজ সেনাবাহিনীকে যে জায়গাটায় নামাই নিয়ে গেছিল, মানে জেনারেল আজিজ সেনাবাহিনীকে যে লজ্জার জায়গায় নামাই নিয়ে গেছিল, এই নির্বাচনের ভূমিকার মাধ্যমে সেনাবাহিনী আমি মনে করি যে সেটা অলমোস্ট 70-80% রিকভার করতে পারছে। এটা হচ্ছে আমার কথা। আমরা অন্যান্য প্রসঙ্গে যাবো শুনবে, তার আগে ধরেন আপনি কথা শেষ করতে পারেন নাই, একটু শেষ করেন, আমরা অন্য প্রসঙ্গে যাব। জি, আমরা ভিজিবলি যে জিনিসটা দেখছি যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রে যাতে গোলযোগ না হয় সেই জায়গাতে সেনাবাহিনীর তৎপরতা, সেটা আমরা দেখছি। বাট এর বাদে কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট আছে, যেটা আমি যতটুকু জানি যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে কি, দেখেন আমাদের নির্বাচনে এইবারে আপনি যদি গোলযোগ নেন, এখানে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা অভিযোগ আছে, কিছু কিছু ক্ষেত্রে তার সপক্ষে অনেক সত্যতা পাওয়া গেছে। বাট এর বাদে কিন্তু কেন্দ্র দখল করা, এক দলের লোক একটা ভোট কেন্দ্র দখল করে নিচ্ছে, সেখানে সিল মারতেছে, এই ধরনের কোন একটা সিঙ্গেল ঘটনা হয় নাই। নির্বাচনের দিনে একটা সিঙ্গেল প্রাণহানি হয় নাই। এই যে অ্যাচিভমেন্টটা, সেটা কিন্তু শুধুমাত্র তৎপরতার জন্য হয় নাই, যে মাঠ পর্যায়ে তৎপরতা, তার পিছনে দেখেন নির্বাচনে গোলযোগ নিয়ে বা কিছু কিছু ক্ষেত্রে কিছু লোক হতাশ, বিশেষ করে জামাতের যারা সমর্থক, তারা বলছেন যে জামাত কেন দাঁড়ায় গেল না, বা নিজ হক ইনসাফ আদায়ের জন্য যে ভোট, যে আমানত জনগণের, সেটা রক্ষা করবার জন্য তারা ভোট কেন্দ্রগুলোতে যে কারচুপি হয়েছে সেই জায়গায় দাঁড়ালো না। আমি একটা ইনসাইড স্টোরি বলি, তাহলে একটু জিনিসটা বুঝতে ইজি হবে আমাদের দর্শকদের। দেখেন, এক নির্বাচনে কিন্তু একটা সমঝোতা হয়েছে, বা সেটা আসন ভিত্তিক কোন সমঝোতা ছিল না। নির্বাচনের 1 মাস আগে থেকে কিন্তু একটা সরকারের পক্ষ থেকে এবং আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একটা আওয়াজ দেওয়া হচ্ছিল প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে, যে দেখেন এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই নির্বাচন ঘিরে আপনারা যদি সহিংসতা করেন অথবা নির্বাচনের দিনে ভোট কেন্দ্র দখল করবার চেষ্টা করেন, তাতে যদি প্রাণহানি হয়, গোলযোগ হয়, সেই ক্ষেত্রে কিন্তু দুইটা রাস্তা শুধু ওপেন থাকবে। সেই দুই রাস্তা, কোন রাস্তায় আপনারা রাজনৈতিক দল আর হাঁটতে পারবেন না। একটা রাস্তা হচ্ছে আমাদের এই যে অন্তর্বর্তী সরকার আছে, সেই অন্তর্বর্তী সরকারকেই দায়িত্ব নিয়ে থেকে গিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে, তখন মানে ধরেন জুলাই এর মতন একটা অবস্থা, তার থেকে ভয়ঙ্কর অবস্থা, সেই অবস্থা সামাল দেওয়ার জন্য সরকারকে থাকতে হতে পারে, নির্বাচন পিছিয়ে যাবে। অথবা যদি পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, হানাহানির জায়গায় চলে যায়, সেক্ষেত্রে আর্মিকে ইন্টারভেনশন করতে হবে, বা ইভেন ক্ষমতা নিয়ে পরিস্থিতি সামাল দিতে হতে পারে। আর্মি বা সরকারকে এই কথাটা মুখে বলে নাই কিন্তু, বাট এই কথাটা, এই মেসেজটা ইমপ্লিসিটলি পৌঁছানো হয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য যারা আছে তাদের মধ্যে এটা পৌঁছানো হয়েছিল। তখন যে জিনিসটা হয়, যেটা আমরা জানি, এবং সেটা খারাপ কিছু না, সেটা একটা ভালো জিনিস, প্রধান যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলো, তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে একটা জায়গায় তারা বটম লাইনে এসে তারা থামে, যে ঠিক আছে আমরা ওয়াদা করছি, এটা জাস্ট নির্বাচনের 10 দিন আগে ধরেন যেটা হয়, যে আমরা এখন যে বিদ্বেষমূলক কথাবার্তা, রেটরিক, বা একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নির্বাচনে জিতে আসবার হুমকি দেয়া, তারপরে কি হবে, এই জিনিসগুলো আর বলবো না। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা কোনো ভোট কেন্দ্র দখল করবো না, নির্বাচনে আমরা সহিংসতা করবো না। সেটা কিন্তু একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট আসে, এই সমঝোতা, কোনো আসল সমঝোতা না। যখন সেখানে আসে, যেটা হয় জামাত এনসিপির পক্ষ থেকে তাদের লিডারশিপ এবং তাদের শরিকরা তাদের কর্মীদেরকে সরাসরি জানায় দেয়, জামাতের মজলিসে সূরা থেকে সরাসরি বলা হয় জামাত শিবিরের কর্মীদেরকে, দেখো আমাদের জন্য এই
নির্বাচনটা সুষ্ঠুভাবে করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আগাই নেওয়াটা ইম্পর্টেন্ট। যদি আমরা না পারি তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি আছে। তোমরা কোনো কেন্দ্র দখল, কেন্দ্র পাহাড় এবং প্রয়োজনে কোনো মারামারি কিছুতে যাবে না। বিএনপি এবং তার শরীরের পক্ষ থেকে কিন্তু একই মেসেজ পাঠানো হয়। এখন আপনি পার্টি স্ট্রাকচার হিসেবে, প্র্যাকটিস হিসেবে জানেন, যদি জামাতের মজলিসের সুরা থেকে একটা জিনিস বলে দেওয়া হয়, সেখানে কেউ কোশ্চেন না করে সেটা মেনে নিয়ে সেইভাবেই করবে। যেই কারণে আপনি বা আমরা কেউ জামাতের কর্মীদের বা কাউকে পুরো কেন্দ্রে দেখতে পায় না কেন্দ্র পাহারার জন্য বা সেখানে প্রতিবাদ বা মারামারি করবার জন্য। যদি সেখানে ভিতরে ভিতরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, সেগুলো তারা কোনো কিছু করতে যায় নাই। বিএনপি একইভাবে বলেছে, তারাও কিন্তু কেন্দ্র দখল করতে যায় নাই। কিন্তু যেটা হয়েছে, বিএনপি কিছু অতি উৎসাহী সমর্থক তারা যেটা করেছে, পথে পথে যেটা আমরা বলি সাপ্রেশন, সেই জিনিসটা করেছে, যেটা আমার মনে হয় পরবর্তীতে স্থানীয় পর্যায়ের নেতৃত্ব সেই জায়গাটা সামাল দিয়েছে। তো এই যে এই জিনিসটা হয়েছে, নির্বাচনে আপনি শক্তি প্রয়োগ ছাড়াই প্রথমে পার্টির মাধ্যমেই নিশ্চিত করলেন যে তারা তাদের কর্মীদেরকে সংযত করছে, কোনো গোলযোগ, কারচুপি, ভোট কেন্দ্র দখল বা মারামারি যাতে না হয় সেটা। এই জিনিসটাতে কিন্তু আমি এই সরকার এবং একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর লিডারশিপ যারা বুদ্ধি করে এই জিনিসটা পার্টির মধ্যে পৌঁছে দিয়েছিলেন, সেটা ধন্যবাদ। এবং সেই জিনিসটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা তারা ইনফ্যাক্ট আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবার জন্য গত 1.5 বছরও করতে পারতেন। এটাই আমার বক্তব্য। না ওটাই তো, না ঠিক আছে, এইগুলো ভালো। বাট ধরেন যে কিছু কিছু কেন্দ্রে ধরেন জাল ভোট হয়েছে, কিছু কিছু কেন্দ্রে ইঞ্জিনিয়ারিং এর কথা যে বলা হচ্ছে, আমি মনে করি বাংলাদেশে এতটা ফেয়ার ইলেকশন করা সম্ভব না। কিছু কিছু হয়েছে, বাট ওইটা ধরেন খুব সিগনিফিকেন্ট প্রভাব নির্বাচনে ফেলার মতো না আর কি। মানে ধরেন যদি আমি 20-30টা 50টা আসন ধরি, তারপরে ধরেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ব্যাপারে কোনো ইয়ে নেই। তবে যদি কোনো ধরেন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, যদি কোনো ওইরকম কিছু হয়ে থাকে বর্তমান যুগে, আমার মনে হয় না যে সেটা মানে চেপে রাখা সম্ভব। এবং আমরা প্রাথমিকভাবে আমাদের দৃষ্টিতে যা আসছে সে অনুযায়ী আমরা কাজ করছি। তবে ধরেন আমাদের এই দেশের নির্বাচন কমিশনারকে, প্রধান নির্বাচন কমিশনারকে জুতা দিয়ে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেওয়ারও তো দৃষ্টান্ত আছে, তাই না? এবং 5ই আগস্টের আগে পরে অনেক ঘটনাই ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত। এবং আমি মনে করি যে এরকম যদি কোনো যুক্ত, এখন অনেক কিছুই আসছে আবেগের কথাবার্তা, বাট আমি আপনার সাথে হয়তো সামান্য দ্বিমত করবো। সেটা হচ্ছে কিছু জায়গায় যে অনিয়ম হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেগুলা কিন্তু হয়েছে, বাট সেটা কারা করেছে, সেই জায়গাটা কিভাবে হয়েছে, আমার যতটুকু নলেজ আছে, আমার মনে হয় একটু পরে আমাদের ডিসকাশনের মধ্যে আমি সেই জায়গাটাতে আইডেন্টিফাই করবো। এবং সেটা অবশ্যই জনাব তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ, সেই জায়গাটা অ্যাড্রেস করা। আমি আমার নলেজটুকু শেয়ার করবো। প্রাথমিকভাবে কারণ আমরা সেনাবাহিনী যে ভূমিকা ছিল তাকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। এবং তারা যদি অনেক আগে থেকে এই অ্যাক্টিভনেসটা থাকতেন, এই অ্যাক্টিভনেসটা দেখাতে পারতেন, তাইলে হয়তো আমাদের যে মব, যে চাঁদাবাজি, যে দখল, এই জিনিসগুলো যেগুলো হচ্ছিল সেই জায়গাগুলো বন্ধ হতো। জেনারেল ওয়াকার সেক্ষেত্রে আমি বলবো যে নির্বাচনের যে অবস্থা তিনি দেখিয়েছেন তাতে তিনি সাকসেসফুল। আচ্ছা, আপনি তো জেনারেল ওয়াকারকে চিনেন। জেনারেল ওয়াকার এরকম মানে স্বাভাবিক জায়গা থেকে হঠাৎ করে খুব রাগ চেহারা নিয়ে কথা বলে, খেয়াল করছেন? উনি খুব সিম্পল কথা বলতে পারে, উনি অলওয়েজ একটা এঙ্গ্রি মুড আনতে চায় ওনার কথায়। তারপর যাই হোক, আমরা যেটা হচ্ছে তার মানে আপনি মানে উনি অ্যাকচুয়ালি রাগ করতে পারেন না, যেটা আমি আপনার সাথে প্রথমে একটা অনুষ্ঠানে আপনার খুনিরা এখন আপনার আশপাশে আছে তাতে বলছি, উনি অ্যাকচুয়ালি রাগ করতে পারেন না। তো ওনাকে তো মাঝে মাঝে লোকজনদেরকে লাইনে আনবার জন্য রাগ করে কথা বলতে হয়, বাট যেহেতু উনি স্বাভাবিকভাবে সেটা পারেন না, তখন যেটা আনতে হয় সেটা অ্যাকচুয়ালি ওনার সাথে যায় না, খাপ খায় না। হঠাৎ করে মনে অভিনয় করতেছেন আগে, চোখ মুখ খিচায়, মানে এক ধরনের একটা ভাব দেখাইতে চাই যে আমি খুবই আছে। যাই হোক, এই প্রসঙ্গে আমরা না যাই, আমরা অন্য প্রসঙ্গে যাই। ধরেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান, ধরেন তারেক রহমান সাহেবের একটা অনুষ্ঠানে মাহমুদুর রহমান সাহেব বলছিলেন যে আপনার কাজটা বাংলাদেশের অন্য যে কোনো প্রধানমন্ত্রীর চেয়ে কঠিন, কারণ তারেক রহমান যখনই প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন তার সঙ্গে কম্পেয়ার করা হবে তার মা বেগম খালেদা জিয়াকে। তার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তুলনা করা হবে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্যক্রমকে। অর্থাৎ তার জন্য কিন্তু এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, মানে অনেক বেশি চাপ। ধরেন একটা অন্য অন্য কোনো সাধারণ দলের নেতা বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যতটুকু মানুষের প্রত্যাশা, তার কাছ থেকে ওনার মানে তারেক রহমান সাহেবের কাছে প্রত্যাশা কিন্তু অনেক বেশি। বিকজ তাদের সামনে দুইটা এক্সাম্পল আছে, একটা বেগম খালেদা জি, একটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে মানে ওনার যে জায়গাগুলো ক্ষমতায়, ওনার যে চ্যালেঞ্জ গুলো আছে, সেই জায়গাগুলো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাই। সুমন ভাই, আপনার সঙ্গে আমার এই প্রাথমিক কিছু কথা হচ্ছিল গত রাতে, যে প্রথম যে জায়গাটা আমি মনে করি যে ধরুন তারেক রহমান সাহেবকে পীর সাহেব বানানো যাবে না আর কি, যে উনি পীর, উনি যা বলবেন, যেটা হাসিনার ক্ষেত্রে আমরা দেখছি যে না নেত্রী যা বলছে সেটাই কারেক্ট। এখানে যদি হয় যে না নেতা যা বলছে সেটাই কারেক্ট, উনি ভালো বুঝেন, উনি যা বলবেন সেটাই আইন, উনি যা বল, আরে উনি একটা সাধারণ মানুষ, ওনার কাছে ওহী নাযিল হয় না, মানে উনি ভুল করতে পারে, উনি ভুল সিদ্ধান্ত নিতে পারে, উনি ভুল ভাবে ভাবতে পারে। অর্থাৎ ওনার আশেপাশের এমন মানুষজন দরকার যারা তাকে বলবে যে না স্যার এটা ভুল, ভাইয়া এটা ভুল, মাননীয় প্রধানমন্ত্রী এটা ভুল সিদ্ধান্ত, যেভাবেই বলেন। অর্থাৎ ওনার সামনে না বলা বা এটা যে ভুল বা এটা আরেকটু এভাবে দেখা যেতে পারে, এই ভিশন গুলো তুলে ধরার মতো লোকের খুব দরকার। অর্থাৎ ওনাকে যেন পীর সাহেব বানানো না হয়। আমার মনে হয় যে প্রধানমন্ত্রীতে এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা কিন্তু কিছু কিছু দেখছি, ধরেন আপনি দেখছেন যে গত মাসে ইলেকশনের আগে আগে বলা হলো যে তারেক রহমান প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে, মানে ফেসবুকের র্যাঙ্কিং এ। প্রেসিডেন্ট ট্রাম্প ধরেন গত 6 বছর ধরে ফেসবুক ইউজই করে না। এই যে ধরেন এই যে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল ব্লেডে বলা হয়েছে তারেক রহমানের পজিশনে তো ট্রাম্পের থেকে 4 ধাপ আগানো। তো এই যে ধরেন একটা তেল মারার যে চেষ্টা, এবং আমি সর্বশেষ যে প্রেস কনফারেন্সটা হলো আমি একটু শোনাই আপনাকে। যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা। তো এই যে অভয় দিলে বলি, এই যে অভয় দিলে, আরে ভাই আপনি একটা সাংবাদিক, আপনি গেছেন প্রেস কনফারেন্স, এখানে ভয় অভয়ের কি আছে? আমরা বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্স আমরা দেখি, মানে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে আছেন, কিন্তু সাংবাদিককে প্রশ্ন করার আগে জিজ্ঞেস করে যে অনুমতি দেন বলি, যদি অভয় দেন বলি। এটা ধরেন বিগিনিং অফ তেলবাজি আর কি, তেলের একটা সফট ভার্সন হচ্ছে এটা। তো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? ওনাকে এই পীর হিসেবে আমরা দেখতে চাই না আর কি, আমরা নেতা হিসেবে দেখতে চাই। আমরা এই জায়গাটার জন্য কি করা যায়? তেলবাজ মানে আমাদের কিন্তু প্র্যাকটিস, কিন্তু এটা না দীর্ঘদিনের প্র্যাকটিস, যে আমরা তেল মারতে 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 নিজের স্বার্থ সিদ্ধি করতে চাই রাষ্ট্র বা প্রধানমন্ত্রীর 12টা বাজিয়ে। তো সেই জায়গাটা আপনি আপনার কাছ থেকে একটু শুনি, এটা দিয়ে শুরু করে আরো কয়েকটা পয়েন্ট আছে সুমন ভাই। জি, এখন যারা এই কাজটা করে, যেমন খালেদ মহিউদ্দিনকে দেখালেন, ওনার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল অনেক ব্যাপারে, বাট আমরা জানি উনি এবং তার মতো অনেক সাংবাদিক আছে, এবং হাসিনা আমলে আমরা এই ধরনের অনেক সাংবাদিককে দেখছি যারা এই ধরনের কথা বলে বা অ্যাপ্রোচ করে। এখন সমস্যা হলে আপনি তাদেরকে সংশোধন করতে পারবেন, এটা ওনাদের ডিএনএ তে আছে। তারা মনে করেন যে না এইভাবে করে কিছু হয়তো সুবিধা বা করুণা পাওয়া যাবে, বাট জিনিসটা বুঝতে হবে যে জনাব তারেক রহমান যে শুধুমাত্র বাংলাদেশে এখানে পলিটিক্স করছেন তা না, উনি বেশ অনেকটা সময়, প্রায় 17 বছর একটা পশ্চিমা বিশ্বে ছিলেন। উনি অন্তত জানেন যে এই ধরনের অ্যাপ্রোচ যারা করে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমার বিশ্বাস উনি সেটা জানেন, বাট সমস্যাটা অন্য জায়গায় ভাই। ধরুন আপনি যে পীর বলতেছেন, আমি বলবো যে কাউকে মুজিব বানানো উচিত। মুজিবকে যেভাবে উঠাই পরে মানে আছাড় মারার জায়গায় ফেলে আসা হচ্ছে, সেই জায়গায় কেউ যেতে না যায় সেটা। এখন এই জায়গার জন্য অ্যাকচুয়ালি যারা লিডারশিপ আছে বা যারা এই জায়গায় আছে তাদের খেয়াল রাখতে হবে যে আমাকে কেউ যাতে কালো চশমা না পরায় দেয়। আমার সামনে অনেক চ্যালেঞ্জ আছে, আমার সামনে দেশের অনেক জিনিস দেখতে হবে, অনেক সিদ্ধান্ত নিতে হবে, বাট আমাকে এই ধরনের তেলবাজ কিছু লোক তারা প্রথমেই চেষ্টা করবে, এবং তারা আমার আশপাশে আছে, তারা আমার কাছে আছে, তারা আমার চোখে একটা কালো চশমা পরে আমাকে অন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আমার বিশ্বাস জনাব তারেক রহমান এই জায়গা থেকে সরে আসতে পারবেন, এবং সেই জায়গায় যেই মানে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচটা দরকার সেটা হচ্ছে আমাকে কেউ যদি বস্তু নিশ্চয়ভাবে
সমালোচনা করে আমি সেটা গ্রহণ করবার জন্য তৈরি আছি। মনে আছে জনাব মাহমুদুর রহমানের যে প্রোগ্রামটার কথা আপনি বলছেন, যেখানে উনি কথাগুলো বলেছিলেন যে আপনি এত দীর্ঘ বছর বাইরে ছিলেন, আসল জিনিসটা আপনি জানেন না, আপনার কাছে আসলে বাইরের জিনিস বলা হচ্ছে। তারপরে উনি যখন স্টেজে আসলেন, উনি কিন্তু তখন বলেছেন যে আপনার কথাটা, ওনার এক প্রশ্ন ছিল আপনার কথাটা ঠিক, বাট আমি ওর মতো তথ্য দিয়েছি। পরবর্তীতে জনাব তারেক রহমান নিজে থেকে রিয়েলাইজ করেছেন যে মাহমুদুর রহমানের কথাটা ছিল আমি তথ্য পেয়েছি কিনা সেটা ইম্পর্টেন্ট না, আমাকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো কি কেউ রঙিন চশমার ভিতর থেকে দিয়েছে নাকি প্রকৃত তথ্য আড়াল করে গেছে, দেশের গণমানুষের আকাঙ্ক্ষাটাকে আড়াল করে দিয়ে অন্য জিনিস আমাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় জনাব তারেক রহমান এই 1.5 মাস সময়ে এই জিনিসগুলা বুঝে ফেলছেন, আমি বিশ্বাস করি। বাট দেখা যাবে, আমাদের দায়িত্ব বুঝলে ভালো। পাশাপাশি ধরেন ওনাকে যে আমি গত পরশুদিন একটা অনুষ্ঠানে আমি বলছিলাম যে মানে ওনাকে তেল মারবে, ওনাকে খুশি করবে এই জাতীয় মানুষজনের চেয়ে দেশের পক্ষে থেকে ওনার সঙ্গে তর্ক করবে এরকম যোগ্যতা আছে, এবং দেশের পক্ষে থেকে ওনার সঙ্গে মানে স্ট্রেইট তর্ক করতে পারবে এরকম লোকজন ওনার আশেপাশে ওনার মন্ত্রী পরিষদে বসানো খুব দরকার। মন্ত্রী পরিষদ ঘোষণা হলেই আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে। যেমন একটা জিনিস বলি, আপনার সাথে আমি কথা বলতে চাই, একজন আমাকে বলছে, আমার বন্ধু, সে বলছে যে তুই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান বলতেছিস না কেন? এখন ভাই, উনি আজকে পর্যন্ত জনাব তারেক রহমান, প্লেন অ্যান্ড সিম্পল, বলতে পারবো না। আগামী দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, আমি ওনাকে সেইভাবে অ্যাড্রেস করবো। এই যে আরেকটা জিনিস ভাই একটু বলে নেই, সেটা হচ্ছে কি, এই যখন আমি এই জায়গাগুলোতে সাকাম করব, সরাসরি ভাবে বলে দিব আমার পাশের লোককে কেউ যাতে এই ধরনের তেল মারার চেষ্টা না করে, তখন হবে কি, আরেকটা জিনিস কিন্তু ভয়ঙ্কর চলছে আশপাশে, যেটা হচ্ছে তার নাম, পার্টির নাম, পদ ব্যবহার করে অনেক লোক উস্কানিমূলক কথাবার্তা বলছে তার সুনজরে আসবার জন্য। বিরোধী দমন করব, জামাত দমন করব। আবার একজন সাংবাদিক যে দেশে থাকে না, দেশের বাইরে থাকে, আপনার আমার মতো, সে একটা ভয়ঙ্কর জিনিস বলে ফেলছে যে এই অন্তর্বর্তী সরকারের কাউকে দেশের বাইরে যেতে দেওয়া যাবে না কোনো ক্লিয়ারেন্স ছাড়া, গোয়েন্দা বাহিনী। ভাই, নিজেকে দেখে মানে একটা মহল চেষ্টা করতেছে প্রমাণ করবার জন্য বিএনপি অকৃতজ্ঞ, তারা জুলাই আন্দোলন যারা এনে দিচ্ছে তাদের প্রতি অকৃতজ্ঞ, যারা এই নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে বিএনপিকে ক্ষমতায় আসছে তাদের প্রতি বিএনপি অকৃতজ্ঞ না। আমরা যখন এই ধরনের কথা রেটরিক বলবো বা এই ধরনের অপরিণাম দোষী বালকখিল্য একটা পোস্ট দিব, তখন সেটা কিন্তু ঘাড়ে যাবে বিএনপি, মনে করবে সে বোধহয় বিএনপি পালিত। ভাই, আমাদেরকে এটা সবাই স্বীকার করে যে আজকে জুলাই না হলে এখানে আজকের এই নির্বাচন হতো না, আজকের এই সুষ্ঠু নির্বাচন না হলে বিএনপি ক্ষমতায় আসতো না, অথবা জামাত দেশবাসীকে দেখাইতে পারতো না, বিশ্বকে দেখাতে পারতো না তারা জামাত এনসিপির 10% মিলে তারা 43% ভোটের জায়গায় আসছে। আর হিউজ অ্যাচিভমেন্ট, এটা বিজয়ী, শুধু আমি অভিনন্দন বিএনপিকে জানাবো না, জামাত যে ট্রিমেন্ডাস একটা অ্যাচিভমেন্ট করেছে সেটাও স্বীকার করতে হবে, সে আলোকে আগাতে হবে। এখানে তেল মারার স্পেস অথবা হিংসা ছড়ানো, হানাহানি, যে জিনিসটার জন্য দুই পার্টি নির্বাচনের আগে এগিয়ে করছে সিটের ব্যাপারে না, বাট আমরা হানাহানি করবো না, হাসিনাকে আসবার, ভারতকে আসবার বা অন্য তৃতীয় শক্তিকে ক্ষমতা নেওয়ার আমরা সুযোগ করে দিব না হানাহানি করে। আরে ভাই, এই গণ্ডি মূর্খ লোকজন যারা এই বিগ পিকচারটা দেখতে পারে না, তারা এখনো তাদের মনে তো তুষ্টি আসে নাই যে আবুল মোহাম্মদ খেলা হয়ে গেল, মারামারি হলো নাকি, রুটি মারামারির ব্যবস্থা করি। তার জনাব তারেক রহমানকে এটা মানে তেলবাজদের ঠেকানো বা যোগ্য লোকদেরকে পজিশন দেওয়াটা ভেরি বড় চ্যালেঞ্জ। এবং আপনি যদি বলছিলেন, তারেক রহমান সাহেব কিন্তু নিজেই বলেছেন যে প্রথম যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় তিনি মাননীয় বলতেও মানা করেছেন। তো সেখানে আমাদের রক্তের মধ্যে তো তেল প্রবহমান। এবং আপনি যদি লক্ষ্য করেন যে জনাব তারেক রহমান কিন্তু বেগম খালেদা জিয়া সম্পর্কে বেশ কয়েকবার তিনি যা বলেছেন, কোথাও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, এটা সেটা কোনো বিশেষণে যান নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি জাস্ট বলেছেন যে আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া। অর্থাৎ
এগুলো কিন্তু ধরেন এক ধরনের এক্সাম্পল, মানে এগুলা থেকে বুঝতে হবে, কারণ খালেদা জিয়া কে এটা টাইটেল লাগে বিশেষণ দিয়ে বলতে হবে না। তারেক রহমানও আমরা চাই যে ভবিষ্যতে তারেক রহমানই মানে একটা ইয়েতে পৌঁছার, যে বিশেষণ লাগবে না যে উনি দেশনায়ক। উনি দেশনায়ক শব্দটা ব্যবহার করা হতো একটা সময় তার দলে, তিনি নিজেই এটা বন্ধ করছেন। তো যাই হোক, আমরা একটু ধরেন প্রথম